আম্মু প্রতি রাতে ঘুমানোর সময় ফুপি আমার সাথে অনেক খারাপ কাজ করে। ফুপি বলে এগুলো কর, অনেক ভালো লাগবে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার অনেক ব্যথা লাগে, আমি অনেক কান্না করি, তারপরও ফুপি জোর করে। ফুপি বলে আম্মু লক্ষ্মী, কিচ্ছু হবে না, একটু সহ্য করো, কিন্তু আমি ছটফট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তোবা আমার মেয়ে মিথ্যে কথা বলতে পারে, কারণ ফুপির সাথে না ঘুমানোর জন্য। তনুর বয়স সবে মাত্র 6 বছর পড়েছে, এখনো বাচ্চা, কিন্তু কিছুটা বোঝে, আর এজন্য ওর ফুপির সাথে রাত্রিতে থাকতে বলি। আমাদের রুম টোটাল 3টে, এটাতে আমার শ্বশুর শাশুড়ি, আর একটাতে আমার স্বামী স্ত্রী, এবং আর একটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এই কারণে আমাদের সাথে আর ঘুমাতে নেওয়া হয় না, এজন্য ওর ফুপির রুমে ঘুমাতে বলি। আমার ননদ এবার এইচএসসি পরীক্ষা দিল, মোটামুটি ছাত্রী হিসাবে অনেক ভালো। আমার ননদের নাম তামান্না। আমার মেয়ে তনুর এই ভয়ানক কথা শুনে আমার কিছুতেই আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তো বা সত্যি কথাও বলতে পারে, কারণ এর আগে কখনো এ কথা বলেনি। যখন বলছিল তখন তনু চোখ দিয়ে টলমল করে পানি পড়তে লাগলো। আমাকে বারবার বলে, আম্মু আমি আর ফুপুর কাছে ঘুমাতে যাব না, তুমি যদি আমাকে মারো কাটো তবুও আমি যাব না। আমি তখন বললাম, আমার আম্মু ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ে তনু এত খুশি হলো, সে বলতে থাকলো, কি মজা কি মজা, আমার আম্মু তুমি কত লক্ষ্মী। এ কথা নিজের মধ্যে চেপে রাখলাম না। আমার স্বামী আরিয়ানকে বললাম। এ কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। আরিয়ান তখন বলল, অন্তরা তুমি ঠিক বলছো? অন্তরা বলল, হ্যাঁ দেখো, মেয়েটা সত্যি বলছে এই কথাটা, আর ও তো বাচ্চা মানুষ, কখনো মিথ্যা বলবে না। আরিয়ান তখন বলল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না অন্তরা। কিভাবে বিশ্বাস করব বলো? আমার বোন সব সময় পর্দা করে থাকে, কারোর সাথে কথা বলতে দেখি না, সময় মতন কলেজ যায় এবং বাসায় ফেরে ঠিক মতন। তখনই অন্তরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ করে দেব আমার এই ছোট্ট মেয়ে কখনো মিথ্যা বলতেই পারে না, এতটুকু বিশ্বাস আমার আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টা নিয়ে কারোর কাছে কিছু বলো না, এটা খুবই একটা লজ্জাজনক কথা। এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায়, তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি কি করব আর কি করব না, তবে এই রহস্যটা কিন্তু আমি বের করবই। আরিয়ান কেন করে তামান্না আমার এই ছোট্ট মেয়েটার সাথে এমন? তখন আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই আমার বোন একজন পর্দা করে বেড়ায়, সে এই কাজটা কিভাবে করতে পারে। সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম আমার মেয়ে সত্যি কথা বলল কিনা। মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারা দিন কোনো কাজই ঠিকভাবে হচ্ছে না। এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আজকে বৌমা তোমাকে যেন কেমন লাগছে মনে হচ্ছে, তুমি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো? আমি আমার শাশুড়ি আমাকে সত্যটা বলতে পারছি না, কারণ এই কথাটা এমন একটা জঘন্য একটা কথা, যদি বলি কখনোই সে বিশ্বাস করবে না, কারণ আমার ননদ তামান্না সব সময় পর্দায় চলে। তখন আমার শাশুড়িকে বললাম, এমনি মনটা ভালো লাগছে না আম্মা। শাশুড়ি আম্মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, সবকিছু আমিই করছি, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, না না আমি ঠিক আছি, সমস্যা নেই। এদিকে আমার মেয়ে এসে স্কুলে গিয়েছে, আর আমার ননদ বাসায় আছেন, কারণ তার এখন কোনো ক্লাস নেই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামান্নার রুমে একটু উঁকি ঝুঁকি মারতে লাগলাম, দেখতে লাগলাম আসলে তামান্না কি করছে। শুধু এটুকু দেখতে পেলাম তামান্না মোবাইলে কি যেন দেখছে। আমিও রুমে ঢুকে পড়লাম, এমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম। তখনই তামান্না বলল, ভাবি কোনো কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমার রুমে আয়াত এনেছে কিনা তাই দেখলাম। তামান্নাকে জিজ্ঞেস করলাম, মোবাইলে কি এত দেখো সারাদিন? তামান্না তখন বলল, ভাবি তেমন কিছু না, এমনি নাটক দেখি। তাই বললে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো? তামান্না বলল, জি ভাবি, তুমি তো সব সময় পর্দা করো, এই ধরনের অশ্লীলতা নাটক দেখার কি কোনো মানে আছে? তামান্না তখন বলল, ভাবি কই অশ্লীলতা, কোনো কিছু দেখি না তো আমি, এই যে তুমি বললে নাটক দেখো।
আমি কিছুটা কথা নেওয়ার চেষ্টা করছি তামান্নার কাছ থেকে, কিন্তু সে কোনো মতেই কিছু বলতে চাইছে না। আর আমি মনে মনে জিদ করেছি এই রহস্যটা বের করবই। যেহেতু তামান্না কিছু বলছে না, সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে তনুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। যেহেতু আজকে মনটা ভালো নেই, সো আমি তামান্নাকে বললাম, তামান্না তুমি কি ফ্রি আছো তাই না? জি ভাবি, কোনো কিছু করতে হবে বলেন। এমনিতে আমার আজকের শরীরটা ভালো লাগছে না, তনুকে স্কুল থেকে আনতে পারবে? হ্যাঁ ভাবি, আনতে পারবো, সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। এই বলে তামান্না সোজা তনুর স্কুলের দিকে চলে গেল এবং তনুকে নিয়ে আসলো বাড়িতে। স্কুল থেকে আনার সময় তনুকে অনেক কিছু বলেছে আমার ননদ তামান্না। তনু রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল, আম্মু। আমি বললাম, হ্যাঁ কিছু বলবা তুমি? জি আম্মু, আজকে ফুপি যখন আমার স্কুল থেকে আসার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বললো গতকালকে রাতে তোমার সাথে যেটা করেছি হয়তোবা তোমার অনেক ব্যথা পেয়েছো, আর এই কথাটা কাউকে বলো না, আমার লক্ষ্মী আম্মু তনু। আরও বলল তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেব। আমি তখনই ফুপিকে বললাম, আপনি যেটা করেন আমার অনেক ব্যথা হয়, এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট আইসক্রিম খাবো। আরে পাগল মেয়ে, এটা তো অনেক শান্তি পাওয়া যায়, তুমি ছোট বাচ্চা তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তনু তখন বলল, ফুপি আমি এটা করতে পারবো না। আম্মু আজকে রাতেও কি ফুপি আমার সাথে অনেক খারাপ কাজ করবে? আমি কিছুতেই ফুপির সাথে ঘুমাতে যাব না। তখনই আমি বললাম, আচ্ছা আম্মু, তোমায় এটা নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা রাত আসুক তারপর আমি ভাবছি। ঠিক আজকে রাতেও আমার মেয়ে তনুকে বুঝিয়ে ওর ফুপির সাথে ঘুমাতে বললাম। ছোট্ট মেয়ে তনু সে কিছুতেই যেতে চাইলো না, অঝরে কান্না করতে লাগলো। বলল, আম্মু আমি যাব না ফুপুর সাথে ঘুমাতে, তুমি প্লিজ আমাকে জোর করো না, প্রয়োজনে আমি নিচে ঘুমাতে রাজি আছি, তবু আমি ফুপির সাথে ঘুমাতে যেতে পারবো না। তনু এত আর্তনাদ ভাবে বলতে লাগলো, আমি কিছুতেই মানা করতে পারছি না, কারণ এই শেষ আমাকে দেখতে হবে কেন আমার মেয়ের সাথে এই ধরনের কাজ আমার ননদ তামান্না করে থাকেন। ওই সময় আমার স্বামী আরিয়ান ছিল, সে আমাকে বলল, জোর করছো কেন, তনু যেতে চাইছে না, বাদ দাও। আমি বললাম, আজকে হয়তো বা আমার মেয়ে তনুর সাথেই কাজটা করছে, কিন্তু সমাজে এমন আরও মানুষ আছে ওইসব ছোট্ট বাচ্চাদের তাদের মায়ের সাথে এবং বাবার সাথে কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না। ধন্যবাদ জানাই আমার ছোট্ট মেয়ে তনুকে, সে তার কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করেছে। তবে আরিয়ান যত যাই বলো, আমি এর শেষ না দেখে আমার ভিতরে কোনো শান্তি আসবে না। তুমি বুঝতে পারছো না কেন অন্তরা? তনু যেতে চাইছে না, তাকে জোর করো না প্লিজ। তুমি চিন্তা করো না, আজকের শেষ বের করেই ছাড়বো আমি। আমি তনুকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম ওর ফুপির সাথে ঘুমানোর জন্য, কিন্তু আমার মেয়েটা এতটা কান্না করছে। এই নরপিশাচ ননদ আমার মেয়েকে কি পরিমাণ ব্যথা দিয়েছে সেটা সহ্য করতে পারছে না আমার মেয়ে তনু। তার কথা শুনলেই আমার মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আমার মেয়ে তনু বলে, আম্মু আমি যখন টয়লেট করতে যাই আমার প্রচুর জ্বালা পোড়া করে। ছি, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার ননদ এতটা জঘন্য খারাপ কাজ করতে পারে সেটা ভাবলেই কেমন নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। এতটা শয়তানি বুদ্ধি কিভাবে আসে, আর এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারে সেটা কখনোই ভাবতে পারছি না। এগুলো যখন মনে পড়ছে মনে হচ্ছে আমার ননদকে এখনই গিয়ে খুন করে আসি। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে এই কাজটা কিভাবে করতে পারে? একটুও বিবেকে বাধা দিল না? আচ্ছা ঠিক আছে, মানলাম মানুষের যৌবন থাকতেই পারে, তাই বলে এত ছোট্ট বাচ্চার সাথে কিভাবে করতে পারে? তাও আবার তার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ের মানে নিজের মেয়ের মতন হয়। এটা যদি তার নিজের মেয়ে হতো এই কাজটা কি সে করতে পারতো? আমার স্বামী তার নিজের বোন বলে হয়তো বা সে গা ঢাকা দিচ্ছে, কিন্তু মনে মনে নিজেকে নিজে বলছে অনেক রেগে আছে আমার স্বামী আরিয়ান, হয়তো বা প্রকাশ করতে পারছে না, কারণ তারই নিজের বোন, আর নিজের বোনের এই কথাটা কিভাবে বলতে পারে? এজন্য বারবার বলছে, অন্তরা এগুলো বাদ দাও, হয়তোবা তামান্না ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান তুমি কি বলছো? ও ছোট কিভাবে হয়? তামান্না যথেষ্ট অ্যাডাল্ট, আর সে জেনে শুনে এই কাজটা করছে। তুমি যতই বলো আমি এর শেষ দেখেই ছাড়বো। এই বলে আমার মেয়েকে যখন ওর কাছে ঘুমাতে নিয়ে যাব তখনই আমার শাশুড়ি আম্মা ডাক দিল পিছন থেকে, বৌমা তোমাদের রুমে দেখলাম চিল্লাচিল্লি হচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি একটু বলবে? না আম্মা,
কিচ্ছু হয়নি, এমনি আপনার ছেলে অন্য একটা বিষয় নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি করছিল। আচ্ছা আম্মা, আপনার কিছু লাগবে নাকি বলবেন? হ্যাঁ, আমার তো কিছু লাগতো, আমি পানের বাটাটা খুঁজছি, পাচ্ছি না, একটু পানের বাটাটা আয়না দেবে? আমি তখন তনুকে বললাম, তুমি আমাদের রুমে চলে যাও, কিছুক্ষণ তোমার বাবার সাথে থাকো, আমি তোমার দাদিকে কিছু পান এনে দিয়ে তারপর তোমার কাছে আসছি। পানের বাটা আনতে গিয়ে দেখি তামান্না তার নিজের রুমে বসে ঠিক যেন মোবাইলে কি দেখছে। আমার ভিতরে রাগী এমন ভাবে বিস্মিত হতে লাগলো, কারণ সে আমার ননদ, আমি কিছুই বলতেও পারি না। সরাসরি যদি কিছু বলি, আমার শাশুড়ি এবং আমার জামাই অনেক কিছু বলতে পারে, এই জন্য নিজের রাগ নিজেই কন্ট্রোল করতে রাখলাম। পানের বাটা আনার সময় তামান্না আমাকে দেখে বলল, ভাবি, তনুকে আজকে আমার সাথে ঘুমাবে না? আমি বললাম, কেন তামান্না, তুমি কি ঘুমিয়ে যাবে নাকি? তামান্না বলল, ভাবি, আমি একটু দেরি করে ঘুমাবো। আমি একটা জিনিস বুঝি না, তুমি মোবাইলে এত কি ঘাটাঘাটি করো তামান্না? তোমার কি পড়াশোনা কিচ্ছু নেই? তোমার যত বান্ধবী আছে তাদের সব সময় দেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর তোমাকে যখনই দেখি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো। তোমার ভাইয়া বলেছে এবার যদি পরীক্ষায় রেজাল্ট ভালো না হয় তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে, তাই মোবাইল না টিপে পড়াশোনায় মনোযোগী হও। আমার কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল তামান্না। মনে মনে তামান্না ভাবতে লাগলো, তনু কিছু বলেছে কিনা ভাবিকে। তামান্না নিশ্চুপ হয়ে গেল। তামান্না বলল, তোমরা টেনশন করো না, দেখবে আমি ভালো রেজাল্ট করব। কিছুক্ষণ পরেই তামান্না বলল, ভাবি, আর কিছু বলবেন? আমি বললাম, না, আমি আমার জন্য পানের বাটা খুঁজতে এসেছিলাম, পানের বাটা পেয়ে গেছি, এখন আমি দিতে যাব, আর তুমি অপেক্ষা করো, তনু এখনই আসবে তোমার সাথে ঘুমাতে। তুমি আবার এসব শিখিও না যে মোবাইলে সারাক্ষণ ভিডিও দেখো। আরে না ভাবি, ওকে তো আমি সবসময় ভালো কিছু বলি, যে তুমি ভালো করে পড়াশোনা করো, আর আমাদের মেয়ে তনু অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার প্রত্যেকটা কথা শোনে। এই বলে আমি শাশুড়ি আম্মাকে পানের বাটা দিয়ে যখনই আমার রুমের দিকে যাব, তখনই শাশুড়ি আম্মা বলে ওঠে, তোমার মনটা আজকে খুব খারাপ লাগছে কেন, কিছু হয়েছে বৌমা? আমি শাশুড়ি আম্মাকে আবারও বললাম, না আম্মা, তেমন কিছু হয়নি। আচ্ছা বৌমা, তামান্না কি ঘুমিয়ে গিয়েছে? মেয়েটা কোনো সময় বই নিয়ে বসে না, তোমরাও কিছু বলতে পারো না? কি আর বলবো, আপনার মেয়ে আপনিই ভালো জানেন আম্মা, কিন্তু সব সময় দেখি মোবাইল নিয়েই পড়ে থাকে, কি এমন আছে ওই মোবাইলের ভিতর কে জানে। শাশুড়ি আম্মা তখন বললেন, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, মেয়েটা সব সময় মোবাইলে পড়ে থাকে। শাশুড়ি আম্মা বললেন, বৌমা, তুমি শাসন করবে, এটা আমার আদেশ। মেয়েটা সারাক্ষণ কি করে বেড়ায় কিচ্ছু বুঝি না। বৌমা, যদি তামান্না কোনো কিছু অঘটন ঘটিয়ে ফেলে, মান সম্মান কিন্তু আমাদের সবার যাবে, তাই তুমি অবশ্যই ওকে দেখে শুনে রাখবে, আর যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে অবশ্যই শাসন করবে। যাই হোক, শাশুড়ি আম্মা যে কথাটা বলেছেন, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমি ওই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। তারপর বললাম, আম্মা, আমি তাহলে রুমে চলে যাই? আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, কিন্তু আরিয়ানের সাথে আর কোনো গ্যাঞ্জাম করো না, যদি ও কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না, আপনি পান খেয়ে ঘুমিয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে। রুমে যেতে না যেতেই ওদিকে তনু ব্যথায় ছটফট করছে। আমি তখন বললাম, তনু, তোমার কি হয়েছে বলো তো আম্মু? তখন ও বলল, আম্মু, আমার ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি এখনই মারা যাব। এই বলে মেয়েটার ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায়। আমি বললাম, আম্মু, তুমি কোনো টেনশন করো না, ভয় পেও না, আমি দেখছি বিষয়টা। আচ্ছা তনু, চলো ওয়াশরুম, তোমার কোথায় প্রচুর ব্যথা হচ্ছে? তনু হাঁটতে পারছে না। আমি তনুকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এটা আমি কি দেখলাম? উপরওয়ালা, তুমি আমার এই ছোট্ট মেয়ে তনুকে বাঁচাও। এর আগে আমার মেয়ে তনু শুধু মুখে বলেছিল, কখন আমি দেখতে চাইনি, কিন্তু আজকে দেখে আমার মন এতটা খারাপ হতে লাগলো, সেটা বলে বোঝাতে পারবো না। জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে আর ব্লাড পড়ছে। আমি এখন কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে এদিকে কান্নায় ছটফট করতেই যাচ্ছে আর বলতেছে, আম্মু বাঁচাও তুমি আমাকে, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। আম্মু, পুপি একটা পচা। আমি এই ছোট্ট মেয়ের এসব কথা সহ্য করতে না পেরে আমি আমার স্বামী আরিয়ানকে ডাক দিলাম, কিন্তু আমার স্বামীর ডাকে কোনো সাড়া দিল না, কারণ অলরেডি রাত হয়ে গেছে, তার সকালে ডিউটি আছে, এজন্য সে এসেই ঘুমিয়ে পড়েছে। অনেকগুলো ডাকার পর সে সাড়া দিল। তখন আরিয়ান বলল, কি হয়েছে তনুর আম্মু?
আরিয়ানের কথা বলে কোনো সারা শব্দ পাচ্ছে না অন্তরার, কারণ ওদিকে তার একমাত্র ছোট্ট মেয়ে তনুকে নিয়ে চিন্তায় অজ্ঞান হয়ে গিয়েছে। যখন কোনো সারা শব্দ পাচ্ছে না তখন আরিয়ান দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং দেখতে পায় তনু বেহুশ এবং তার সাথে অন্তরাও। জোরে একটা চিল্লানি দেয় আরিয়ান। আরিয়ানের চিল্লানোর শব্দ শুনে এদিকে আরিয়ানের বাবা মা সবাই আরিয়ানদের রুমের দিকে চলে আসলো। এসেই দেখতে পেল তার বৌমা এবং তার ছোট্ট নাতনি বেহুশ অবস্থায় পড়ে আছে। সাথে সাথে অ্যাম্বুলেন্সে খবর দিল এবং দ্রুত সাথে তনু এবং অন্তরাকে হসপিটালে নিয়ে ভর্তি করলো। ডক্টর তনুকে বললেন তনুকে দ্রুত এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিতে হবে। এদিকে অন্তরার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে প্রশ্ন করলো, আমার মেয়ের তনু কোথায়? আমার মেয়ে তনু কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি প্লিজ টেনশন করো না। তখন আবারও প্রশ্ন করলো অন্তরা, আমার মেয়ে তনু কোথায়? আমি তাকে দেখতে চাই। অন্তরা কান্নায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার মেয়ে তনু ভালো নেই। অন্তরা কান্না করতে করতে বলতে লাগলো, আমার মেয়ে বাঁচবে তো? আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। তখন আরিয়ান বলল, তুমি টেনশন করো না, আমাদের মেয়ে তনু ঠিক আছে। কোথায় আছে? আমাকে নিয়ে যাও এক্ষুনি। তখন অন্তরাকে তনুর যেখানে অপারেশন করছে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর বলল, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে অপারেশন করতে হবে, ওখানে নাকি ইনফেকশন হয়ে গেছে। যদি অপারেশন না করা হয় মেয়ের সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে। এজন্য তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ অন্তরা, তুমি সৃষ্টিকর্তাকে স্মরণ করো আর বলতে থাকো আমাদের এই ছোট্ট মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। যে বিচারই হোক সেটা আমরা বাড়িতে গিয়ে করব। আমার বোন বলে পার পেয়ে যাবে না, অবশ্যই তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বোন হয়ে কিভাবে তার আপন নিজের ভাইয়ের মেয়ের সাথেই কাজটা করতে পারে, এর শেষ আমিও এবার দেখতে চাই। সে আমার বোন, আমি ভুলে যাব। এতটুকু একটা অবুঝ বাচ্চার সাথে এই ধরনের যৌন হয়রানি কিভাবে করে? একটুও বিবেকে বাধা দেয়নি? প্লিজ অন্তরা, তুমি শান্ত হও, আমি এর শেষ অবশ্যই দেখব। এর মধ্যে বাবা মা জেনে গিয়েছে তনুর সাথে কি হয়েছে। মা অনেক রেগে আছে। মা এক কথা বলেই যাচ্ছেন, আমার নাতনির এত বড় সর্বনাশ কে করেছে? আমি তার নামটা শুনতে চাই। আমি এখনো কিছু বলিনি, যদি বলি আমার মা অনেক কষ্ট পাবে এই মুহূর্তে। এরই মধ্যে ডক্টর অন্তরাকে ডাক দিল। যেহেতু আমাদের মেয়ে তনু, সেক্ষেত্রেই অপারেশনটা করবে একটা মেয়ে ডক্টর। অন্তরা যখন ডাক দিল তখন অন্তরা ডক্টরের সাথে দেখা করতে গেল। ডক্টর কিছু প্রশ্ন করলো। আচ্ছা ম্যাম, আপনাকে কিছু প্রশ্ন করি? অন্তরা বলল, জি অবশ্যই করতে পারেন, কিন্তু একটা কথা, আপনি আমাকে প্লিজ বলুন আমার মেয়ে তনু কি অবস্থায় আছে এখন, একটু বলবেন প্লিজ। তখনই ডক্টর রাজিয়া বেগম বললেন, এত বড় একটা বাজে কাজ কে করেছে এটা কি আপনাদের জানা আছে? যে করেছে আমার মনে হয় সে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। একটা মানুষ জীবনেও একটা মানুষের এভাবে ক্ষতি করতে পারে না। মেয়েটা কান্নায় ছটফট করছে, আমারই দেখে নিজের চোখে পানি চলে আসছে। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে কেমন করে করতে পারলো? আপনারা কি থানায় জিডি করেছেন? অন্তরা তখন বলল, দেখেন ডক্টর, এটা আমাদের নিজেদেরই মানুষ। আগে আমাদের মেয়ে সুস্থ হয়ে ফিরুক, তারপর এর বিচার অবশ্যই হবে। আগে বলেন আমার মেয়ে কি অবস্থায় আছে এখন? তখন ডক্টর বললেন, ঘুমের ওষুধ দিয়ে এসছি, কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েকে অপারেশন করতে হবে। আপনার মেয়ে ভালো হয়ে আবারও আপনাদের মাঝেই ফিরে আসবে। ডক্টর রাজিয়া বেগমের কথা শুনে অন্তরা জানে একটু পানি আসলো। অন্তরা অনেক টেনশনে ছিল তার মেয়েকে নিয়ে। সে শুধু ভাবতে লাগলো যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় একটা, তবে শেষমেশ আমার মেয়ে সুস্থ হয়ে আবার আসবে। এই বলে ডক্টর অপারেশন করতে নিয়ে চলে গেল তনুকে। ডক্টর তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে এদিকে সবাই ব্যস্ত তনুকে নিয়ে, কিন্তু সবাই আর একজনকে দেখতে পাচ্ছে না। বাড়ির একজন সদস্য, সেটা কে হতে পারে? নিশ্চয়ই তামান্না। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু তামান্নার আগমন এখনো ঘটেনি এই হসপিটালে। অন্তরা বারবার বলছে তার স্বামীকে, আরিয়ান তুমি যদি এর বিচার না করো আমি কিন্তু আইনের সহায়তা নিতে বাধ্য হব। এত বড় একটা জঘন্য কাজ তোমার বোন কিভাবে করে এই ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে? তোমার বোনকে তুমি কত ভালোবাসতে তনুর আব্বু, আর সেই বোন নরপিশাচের মতন করে আমার এই ছোট্ট মেয়েটার সাথেই কাজটা করলো? কিভাবে কিভাবে কিভাবে?
আমি সত্যিই তোমার বোন তামান্নাকে ছেড়ে দেব না। তুমি যদি এর মধ্যে বাধা দিতে আসো তাহলে তোমাকেও ছাড় দেব না। ভুলে যাব তুমি আমার স্বামী। আরিয়ান তখন বলল, তোমার কিচ্ছু করা লাগবে না। ওর জন্য আমি কি করি নাই? আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই কাজটা করলো। ওদিকে শাশুড়ি কান্নায় ছটপট করছে, কারণ আমাদের মেয়ে তনু অনেক বছর পরে হয়েছে। প্রথমে আমাদের কোনো সন্তান হচ্ছিল না, এ নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছিল। আমাদের বিয়ে ঠিক 10 বছর পরে আমার এই মেয়ে তনু পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমার মেয়ে তনু যখন পৃথিবীতে আসলো, বাড়িতে মনে হচ্ছিল আকাশ থেকে পরি নেমে এসছে আমাদের বাড়িতে। আমার শাশুড়ির তো 2 নয়নের মনি আমার মেয়ে তনু। শাশুড়ি এদিকে অনেক কষ্ট পাচ্ছে, তবু আমার কাছে এসে বলছে, বৌমা তুমি টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমাদের তনু আমাদের মাঝে আবারও ফিরে আসবে। আর এই কাজটা আমাদের ছোট্ট মেয়ে তনুর সাথে যে করেছে, অবশ্যই খুঁজে বের করতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে এই কাজটা অন্য কারোর সাথে আর করতে না পারে। অন্তরা মনে মনে ভাবতে লাগলো, আম্মা, কাজটা আর কেউ করেনি, তোমার মেয়ে তামান্না করেছে। কিন্তু এই কথাটা বলতে পারছে না তার শাশুড়িকে। অন্তরা ভাবছে আর মনে মনে ঠিক করতে লাগলো, তার মেয়ে তামান্না এই কাজটা করেছে, এই কথাটা সে বলবে। শাশুড়ি আমার সাথে কথা বলার পর আমাকে বলল, তামান্নাকে দেখছি না তো, ও আসেনি বৌমা। মেয়েটা যে কি করে সারাদিন, এত বড় একটা বিপদ, তবু তাকে দেখছি না এই হসপিটালে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করো তো, তামান্নাকে কল করো। ওর সাহস কি করে হয় এখনো পর্যন্ত বাড়িতে কি করে? আমার কলিজা নাতনি মৃত্যুর কাছে পাঞ্জা লড়ছে, আর ও এখনো বাসায় রয়েছে কেন? তুমি দ্রুত ফোন দাও আর আমার সাথে কথা বলতে দাও। তখন শাশুড়ি আমার কথা শুনে অন্তরা দ্রুত কল দিল তামান্নাকে। তামান্না কল রিসিভ করলো। শাশুড়ি তখন কথা বলল, এই তুই কোথায় রে? তোর সাহস কি করে হয় এখনো পর্যন্ত তুই হসপিটালে আসোস নাই কেন? তুই জানোস না হসপিটালে আমাদের আদরের নাতনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? তামান্না কোনো কথা বলছে না। তামান্না বলল, মা, আমার একটু কাজ আছে, এই কারণে আমি এখনো হসপিটালে আসতে পারিনি, তবে আমি খুব দ্রুত হসপিটালে আসছি। তুই কি বললি? তোর কাজ আছে? আমার আদরের নাতনির থেকে তোর কাজটা আগে? বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ, আর তুমি ওদিকে কাজ নিয়ে আছো? যেই ভাই ভাবি তোর জন্য কত কিছু করেছে, এমনকি তুই যখন ছোট তখন থেকে তোর ভাই দেখভাল করেছে, আর এদিকে তনু হসপিটালে, আর তুই বলছিস তোর কাজ আছে? বাহ তামান্না, তুই কিভাবে এত নিষ্ঠুর হতে পারলি? ভুলে যাস না, এখনো পর্যন্ত তোর ভাইয়ের খরচে তুই লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছু করছিস। এমন কিছু করিস না যাতে ভুলে যাই তুই আমার মেয়ে। তোর ভাবি অলরেডি অজ্ঞান হয়ে পড়েছে 2 বার, তোর ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না। সবারই একই অবস্থা, আর তুই ওদিকে কাজ নিয়ে রয়েছস। আমার যেন বাসায় না যেতে হয়, যদি বাসায় যেতে হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এই বলে শাশুড়ি আম্মা কলটা কেটে দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর অপারেশন শেষ করলো। ডক্টর যেই অপারেশন রুম থেকে বের হলো, তখনই সবাই দ্রুত ছুটে গেল ডক্টরের কাছে। অন্তরা ডক্টরকে বলল কান্না করতে করতে, আমার মেয়ে তনুর কি অবস্থা? ডক্টর তখন বলেন, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। সবাই ছটফট করতে লাগলো কথাটা শোনার জন্য। সবাই বললেন, আচ্ছা ঠিক আছে, কি কথা বলেন তো? ডক্টর তখন বললেন, এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে যে এই ছোট্ট মেয়ে তনু কখনো সে মা হতে পারবে না বিয়ে হলে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই কথাটা কাউকে বলবেন না। যদি বিশেষ করে এই ছোট্ট মেয়েটা শোনে তাহলে সে অনেক কষ্ট পাবে। এই কথাটা শোনার পরে বাড়ির সবাই সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, তোমার কাছে কি অন্যায় করেছিলাম আমরা যে এত বড় শাস্তি আমাদের ছোট্ট মেয়েটাকে দিলে? অন্তরা তখন ডক্টরকে জিজ্ঞেস করলেন, কতক্ষণ পরে আমরা আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো? ডক্টর বলেন, জ্ঞান ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আপনারা এক কাজ করেন, বাইরে ঘুমিয়ে যান। অনেক কারণে আর রাত জাগবেন না, নার্স ওখানেই থাকবে। যদি জ্ঞান ফেরে অবশ্যই আপনাদের ডাক দেবেন। ডক্টর আরও একটা কথা বললেন, আমার জীবনে কখনোই এমন অপারেশন করিনি। আজকে আমার জীবনের ফার্স্ট এই ছোট্ট মেয়েটাকে অপারেশন করা। মেয়েটাকে অজ্ঞান করেছিলাম, কিন্তু যখন অপারেশন করি চিল্লান মেরে কান্না করতে থাকলো। আমিও তখন কান্না থামিয়ে রাখতে পারলাম না। তখন মেয়েটাকে আমি বললাম, আম্মু তুমি টেনশন করো না, ভালো হয়ে যাবা। আর এই ছোট্ট মেয়েটার সাথে যে নিকৃষ্ট কাজটা করেছে, দোয়া করি তার শাস্তি ওপরওয়ালা অবশ্যই দেবেন। আর আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন। এই বলে ডক্টর আমাদের সামনে থেকে কান্না করতে করতে চলে গেলেন।
ডক্টরের কথা শুনে এবং কান্না দেখে অন্তরাকে আর ঠেকানো যাচ্ছে না। সে তার মাথা দেওয়ালের সাথে বাড়ি মারতে লাগলো। আরিয়ান দ্রুত এসে থামালো আর বলল, তুমি এভাবে ভেঙে পড়ো না, অবশ্যই এর বিচার আমরা করব। কিন্তু যখন মাথা দেওয়ালের সাথে মারতে লাগলো আর তামান্নার কথাটা মুখ থেকে বেরিয়ে যায়, কথাটা স্পষ্ট তার শাশুড়ি শুনতে পায়। শাশুড়ি কিছু বলতে যাবে, তখনই আরিয়ান তখন বলল, আম্মা কিছু হয় নাই। আমি জানি আরিয়ান, তুই কখনো মিথ্যা বলিস না। বৌমা কিছুক্ষণ আগে কি বলছিল একটু বলবি? তামান্না কি করেছে সত্যি করে বলবি? আরিয়ান তখন না বলে পারল না। তার মেয়ের এত বড় সর্বনাশটা তার ছোট বোন করেছে। আমি কিভাবে যে তোমাকে বলি আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় তোমাকে বলাটা খুব জরুরি, যেহেতু এত বড় একটা সমস্যা আমাদের মেয়ে তনুর সাথেই ঘটেছে। অবশ্য তোমাকে বলা উচিত। আরিয়ান তখন সবকিছু খুলে বলতে লাগলো তার আম্মাকে। তুমি হয়তোবা জানো না আম্মা, এই ঘটনাটার সাথে জড়িত আর কেউ না, আমারই ছোট বোন তামান্না। আম্মা আমার এই কথাটা শুনে মনে হলো আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর মতন চমকে উঠল। কি বলিস আরিয়ান, তোর মাথা ঠিক আছে? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মা, আমার সব কিছু ঠিক আছে। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইছিলাম না। তখন তোমার নাতনি তনু ওর আম্মুকে বলে এবং ওর আম্মু যখন আমাকে বলে, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। আচ্ছা আরিয়ান, সবকিছু খুলে বলতো আমাকে। আম্মা তুমি তো ভালো করেই জানো আমাদের রুম টোটাল 3টে। একটা রুমেতে আমরা থাকি, একটা রুমেতে তুমি, আর একটা রুমেতে তামান্না। যেহেতু তনুর বয়স 6 বছর, এজন্য আমাদের সাথে তনুকে ঘুমাতে নিই না। তার জন্য তামান্নার সাথে ঘুমাতে যাইতে হয় তনুর। আর তনুর নম্র ও ভদ্র একটা মেয়ে, কারোর সাথে কোনো ঝগড়া ফ্যাসাদ করে না। এবং আমাদের মেয়ে তো কখনোই মিথ্যে কথা বলে না, যা বলে সরাসরি বলে। যখন তামান্না তনুর সাথে এই ধরনের কাজ করে, কিছুদিন চুপ করে থাকে তনু, এই কথাটা কাউকে বলে না। যখন তনুর সাথে এটা বেশি হতে লাগলো, তখন ওর আম্মু অন্তরার কাছে সবকিছু খুলে বলল, আর ওর আম্মু আমাকে সবকিছু বলল। বলার পরে আমিও অন্তরাকে বললাম, আচ্ছা হয়তোবা কোনো ভুল কর্মে হতে পারে, এটা নিয়ে কাউকে বলো না। ঠিক অন্তরা কাউকে বলেনি। আর এরই মধ্যে এত বড় একটা অঘটন ঘটে গেল আমাদের সাথে। আরিয়ান যখন এই কথাগুলো বলছিল নিশ্চুপ হয়ে গেল, একদম শীতল বরফের মতন হয়ে গেল। শুধু এটুকু বলতে লাগলো, আমারই এক পেটে কিভাবে এই ধরনের নরপিশাচ মেয়ে জন্ম নিল। কতটা আদর যত্ন করে বড় করেছি, এতটা অভাব হয়েছে কিন্তু কখনো বুঝতে দিসনি তোরা। এবং আমি যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছি। আর আমার মেয়ে তামান্না এই ধরনের ঘটনা কিভাবে ঘটাতে পারে, আমি এটা কখনোই বিশ্বাস করতে পারছি না আরিয়ান। সেম কথা আম্মা, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। আর তোমরা তো ভালো করেই জানো আমাদের ছোট্ট মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, সেটা আমি ভালো করেই জানি। আমার নাতনি কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমার নাতনি তনু ঠিক আমারই মতনই হয়েছে, সব সময় সত্য কথা বলে। আচ্ছা এর বিচার অবশ্যই হবে। আমার নাতনির আগে জ্ঞান ফুরুক, তারপরে কি করতে হয় সেটা আমি অবশ্যই করব। এই কথাটা শোনার পরে আমার চোখ দিয়ে অঝরে পানি আসছে আর বলতে লাগলো, এমন মেয়ে যেন আর কারোর পেটে না হয়। তখন আরিয়ান এবং আন্তরা দুজনেই বোঝাতে লাগলেন, আম্মা তুমি টেনশন করো না, হয়তোবা ও ভুল করতেও পারে তামান্না, কারণ এখন ডিজিটাল যুগ, বিভিন্ন বন্ধুদের সাথে চলাফেরা করে এমন নষ্ট হতে পারে। এসব কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। আর এই মুহূর্তে কিভাবে ঘুম আসে সেটা তো বুঝতেই পারছেন। আদরের মেয়ে যখন অপারেশন থিয়েটারে থাকে কেউ কি ঘুমাতে পারে? ঠিক আমরাও কেউ ঘুমাতে পারছিলাম না। সকাল হবার পূর্বে শালিক পাখির শব্দ সরাসরি কানের মধ্যে আসতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম আমার মেয়ের জ্ঞানটা কখন ফিরবে। এটা বলতে বলতেই নার্স আমাদেরকে ডাক দিলেন, বললেন, তনুর পরিবারের লোকজন আপনারা আসতে পারেন এখন। এটা বলার পরপরই অন্তরা ছুটে চলে গেল তনুর কাছে। গিয়ে দেখতে পাই তনু অনেক নার্ভাসের সাথে কথা বলছে। আম্মু আমি এখানে কেন? অন্তরা তখন বলল, আম্মু কিছু হয়নি, তোমার অনেক ব্যথা হচ্ছিল, এ কারণে হসপিটালে আনা। তুমি খুবই দ্রুতভাবে সুস্থ হয়ে পড়বে। সবাইকে দেখতে পেয়ে তনু অনেক খুশি হলো। তার দাদিকেও বলতে লাগলো, দাদি আমি কি ঠিক আছি? দাদি কান্না করতে করতে বললেন, আমার লক্ষ্মী বোনটা, তোমার কিচ্ছু হয়নি, আমরা তো তোমার পাশে আছি। দাদিমার কান্না দেখে তনু বলতে লাগলো, দাদি তুমি কান্না করো না। দাদিমা তখন বললেন, আমার পাগলি একটা বোন। তখনই তনু বলতে লাগলো, দাদিমা ফুপিকে দেখছি না তো, ফুপি কোথায়? ফুপি কি হসপিটালে আসেনি? দাদি বিড়বিড় করে শুধু বলতে লাগলো, ওইরকম কুলাঙ্গার সন্তান না আসাই ভালো এই হসপিটালে।
তনু বলল, দাদি তুমি কিছু বলছো না কেন? না দিদি ভাই, এখানে তোমার ফুপি আসেনি, তবে চলে আসবে। তখনই তনুর এই কথা শুনে অন্তরা রেগে বললেন, তোমার ফুপির নিয়ে এত চিন্তা করতে হবে না। ভুলে গেছো তোমার সাথে কি করেছে? আজকে এই যে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো, সেটা কার জন্য? তোমার গুণধর ফুপি তামান্নার জন্য। তাই আমি যেন কোনোভাবে তার নামটা না শুনতে পাই। অন্তরা যখন এই কথা বললেন, তখন শাশুড়ি আম্মাও রেগে বললেন, সত্যিই তো বলেছে তোমার আম্মু দিদি ভাই, আজকে থেকে মনে করবে তোমার কোনো ফুপি নেই। অনেক নরম করে কান্নার আওয়াজে বলতে লাগলো তনু দাদি। কারণ একটা সন্তান যতই খারাপ কাজে লিপ্ত হোক না কেন, মায়ের মন সব সময় কান্না করবে, এটাই স্বাভাবিক। এসব কথা যখন আমরা বলছিলাম, তখন ডক্টর প্রবেশ করলেন আর বলতে লাগলেন, আপনারা কি শুরু করেছেন? কিছুক্ষণ আগেই তনুর অপারেশন হয়েছে, ভুলে যাবেন না। এখন পেশেন্টের সাথে বেশি কথা বলা যাবে না। পেশেন্টের কোনোভাবে টেনশন এবং কষ্ট দিয়ে কথা বলবেন না। এমনিতে এত ছোট বাচ্চা, তারপর এই ধরনের অপারেশন আমি কখনো করিনি। আজকেই আমি প্রথম করলাম এই ধরনের অপারেশন করার সময় মেয়েকে অজ্ঞান করে নিয়েছিলাম, তবুও যেন কান্না করছিল। এর আগে কখনো কোনো পেশেন্টকে এমন দেখিনি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, পেশেন্টের সাথে বেশি জোরে কথা বলবেন না। যদি কোনো ক্রমে আবারও অজ্ঞান হয়ে যায়, তাহলে পেশেন্টের জ্ঞান ফেরাতে অনেক কষ্ট হয়ে যাবে। ডক্টরের এসব কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। অন্তরা তখন ডক্টরকে বলতে লাগলেন, ম্যাডাম, আমার মেয়েকে কবে নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে? ডক্টর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যেতেই পারেন, সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত কোনো প্রেসার দেবেন না। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কিছুদিন বিশ্রামের খুব প্রয়োজন। যেহেতু এত বড় একটা অপারেশন করা হয়েছে, আমাদের জীবনে এরকম অপারেশন কোনোদিন করিনি, এই প্রথম করলাম। দোয়া করি যেন অতি দ্রুত তনু সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক। তারপরে আরিয়ান রিসেপশনে গেল, তনুর ছাড়পত্র নিয়ে আসলো এবং বাড়িতে রওনা হলো। বাড়িতে রওনা হওয়ার পূর্বে অন্তরাকে বললেন তার শাশুড়ি, বৌমা, একটা কল দেবে তামান্নাকে। অন্তরা বলল, আমরা তো এখনই বাসায় যাচ্ছি, তাহলে কোন কারণে কল দেব? একটা কল দাও, তামান্না এখন কোথায় আছে সেটা জিজ্ঞেস করব, ওর সাথে আমার কিছু হিসাব বাকি আছে। অন্তরা তখন বললেন, আম্মা আপনি চুপ থাকেন, আমরা সবাই বাসায় যাই, তারপর কি করা হয় এর অবশ্যই ব্যবস্থা নেব। আম্মা তখন রেগে বললেন, তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। যেহেতু আমার মেয়ে এত বড় বেয়াদব কোথা থেকে হয়েছে, এগুলো আমাকে অবশ্যই জানতে হবে। অন্তরা তার সাথে কথা বললেন না, শুধু বললেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি করবেন, কিন্তু এর বিচার অবশ্যই যেন হয় আম্মা। এদিকে আরিয়ান বলে, আম্মা অবশ্যই একটা কঠোর বিচার করতে হবে। আজকে হয়তোবা আমাদের ফ্যামিলিতে এই ধরনের একটা সিন ক্রিয়েট ঘটনা ঘটেছে। যদি এই কাজটা অন্য কারোর সাথে করতো, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যেত একবার ভেবে দেখেছো? হ্যাঁ আরিয়ান, তুমি কোনো টেনশন করো না বাবা, অবশ্যই এর বিচার আমি করব। এদিকে অন্তরা কিছু বলতে পারছে না, যেহেতু তার শাশুড়ি তার থেকেও রেগে আছে। অন্তরা শুধু চেয়ে দেখছে তার শাশুড়ি কি বিচার করেন। এই বলে আমরা সবাই হসপিটাল থেকে বাড়িতে রওনা দিলাম। বাড়িতে এসে দেখতে পেলাম তামান্না একইভাবে ফোন নিয়ে ব্যস্ত। আমার রুমে ঢুকতেই তামান্নার এই অবস্থা দেখে সরাসরি তার রুমে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরই তামান্নাকে কিছু না জিজ্ঞেস করে ঠাস ঠাস করে মুখে থাপ্পড় মারতে লাগলো। তারপর মারতে মারতে বলতে লাগলো, তোর মতন কুলাঙ্গার সন্তান আমি কিভাবে পেটে ধরেছিলাম, আজকে তুই কার সাথে কি করেছিস জানিস? তামান্না সব বুঝতে পেরেছে তার ঘটনা হয়তোবা সবাই জেনে গিয়েছে, এজন্য তামান্না কোনো কথা বলছে না। এদিকে অন্তরাও বলছে, তোমাকে আমি ছোট বোনের মতন করে দেখতাম তামান্না, তুমি কেন এত বড় সর্বনাশটা আমার সাথে করলে? তোমার কি ক্ষতি করেছিলাম বলতে পারো? শুধুমাত্র তোমার কারণে আমার মেয়ে আজকে মৃত্যু শয্যা থেকে বেঁচে আসলো। ঠিকই বেঁচে আসলো, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা আর কখনো মা হতে পারবে না। ডক্টর এই কথাটা বলেছেন। অন্তরাও রাগ আর সামলাতে পারলো না, সেও গালে দুটো থাপ্পড় মারলো। শাশুড়ি বলছে, মারো বৌমা মারো, ওর এত বড় সাহস কোথা থেকে হয়েছিল? আমার আদরের নাতনির সাথে কাজটা করলো কিভাবে? তামান্না তখন বলল, আসলে আমি বুঝতে পারিনি এই জিনিসটা এত দূর হবে। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি, আমাকে তোমরা মেরে ফেলো। আমার এই আদরের ওয়াস্তির সাথে কাজটা আমার করা ঠিক হয়নি, আমি সত্যিই অনুতপ্ত। আরিয়ান তখন বলল, তোকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, তোর জন্য কি করি নাই বল? এসব ঘটনা তনুর সামনে হচ্ছে। তনু তখন বলল, তোমরা আর মারো না ফুপিকে প্লিজ। তখন তার দাদিমা বললেন, তুই চুপ কর তনু, তামান্না এখনই এই বাড়ি থেকে বের হবে, আর আমি কোনো কথা শুনতে চাই না।
কোথায় যাবে, কি করবে আমি এটাও জানি না। এখন থেকে ভুলে যাব আমার কোনো মেয়ে নেই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার নাতনিকে যে এত বড় সর্বনাশ করেছে আমি তাকে দেখতে চাই না। আরিয়ান, তামান্না, এখন এই বাড়ি থেকে ওকে বের হতে বলো। আরিয়ান আর কোনো কথা বলছে না। যতই অন্যায় করুক, তারই তো ছোট বোন। আরো অনেক আগে থেকে তার বাবা স্ট্রোক করে বাসায় পড়েছিল, তখন থেকে এই সংসারের দায়িত্ব আরিয়ানের ছিল। তাই আরিয়ান চুপ করে থাকলো। তনু এরই মাঝে বলতে লাগলো, তোমরা যদি ফুপিকে বের করে দাও তাহলে আমিও তখন বাসা থেকে চলে যাব, তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। ফুপি তার ভুল স্বীকার করেছে, তাকে তো সবাই তোমরা মারছো এবং অনেক কষ্ট দিলে। তখনই অন্তরা বলল, তুমি ছোট মানুষ তনু, এসব নিয়ে কথা বলো না। তোমার কত বড় ক্ষতি করেছে তুমি হয়তো জানো না। তনুর একই কথা, ফুপিকে যেন বাড়ি থেকে বের না করে দেয়। তখনই আরিয়ানের আম্মা বলল, দেখ তামান্না, দেখ, এই ছোট্ট মেয়েটার ক্ষতি করেছিস, অথচ সেই মেয়েই তোকে সাপোর্ট করছে। অন্তরার শাশুড়ি বলল, তামান্নাকে আর পড়ানো যাবে না, ওর জন্য একটা ছেলে দেখ। এই কথাটা আরিয়ানকে বলতে লাগলো। আরিয়ান এই কথা শুনে তারই বন্ধুর ছোট ভাই আছে বলে বন্ধুকে বললেন, আমাদের বাড়িতে তোর ছোট ভাইকে নিয়ে দেখতে আয়। ছেলেপক্ষের সবার সামনে তামান্নাকে দেখলো, দেখে মোটামুটি পছন্দ হয়েছে এবং বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো। বিয়ের কিছুদিন পরে তামান্না বাড়িতে আসে, এসে সবার পা ধরে মাপ চায় এবং তনুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তামান্না বলতে লাগলো, আমার লক্ষ্মী আম্মু, তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাপ করে দিও। তখন তনু বলল, তোমাকে আমি আমার ছোট আম্মু মনে করি, কখনো ফুপি মনে করতাম না। তামান্না তখন বলল, আমার পাগলি মেয়েটা। এই গল্পে একটা চিত্র তুলে ধরা হয়েছে। উপযুক্ত আপনার কোনো মেয়ে অথবা বোন কোথায় যাচ্ছে, কি করছে, মোবাইলে কি করছে তা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা কথা সবাইকেই বলবো, মোবাইলে মিসইউজ থেকে সাবধান। এটা একটা স্বাভাবিক মানুষকে খারাপ করতে সময় লাগে না। আজকে যেমন ছোট্ট মেয়েটা তনুর সাথে হয়েছে, কালকে আপনার বাড়িতে প্রাপ্ত এমন কোনো বোন অথবা মেয়ে থাকে, তাদের সাথেও এমন ঘটনা ঘটতে সময় লাগবে না। তাই সচেতন হওয়া আবশ্যক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।